যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী সুজনের ফের 5 দিনের রিমান্ড। ইনু, মেনন, পলক, দীপুমণি, সাংবাদিক রূপা, শাকিল ও সাবেক আইজিপি মামুনের জামিন নামঞ্জুর। নতুন সংঘাত সহিংসতা না হলেও থমথমে পার্বত্য জেলাগুলো, চলছে অবরোধের দ্বিতীয় দিন, অব্যাহত পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা। গণ অভ্যুত্থানের সময় দিনরাত সেবা দিয়েছেন চিকিৎসকরা। 16 থেকে 5 আগস্ট কেবল ঢাকায় চিকিৎসা নেন 20,000 মানুষ। এত পরিমাণ আহত, এত পরিমাণ আমরা চেষ্টা করেও কাউকে হয়তো বাঁচাতে পারছি না, কারণ অবস্থা এতই খারাপ ছিল। সবাই তখন একত্রিত হওয়ার চেষ্টা করেছে যে না, আমরা নৈতিক দিক থেকে আমরা আমাদের সেবা দিব। এত মানুষকে আসলে আমরা যে চিকিৎসা দিব, সবাইকে আসলে চিকিৎসা দেওয়ার সুযোগও পাচ্ছিলাম না। এক যুগ ধরে ঝুলছে আইসিটি ক্যাডার সৃজন। সংশ্লিষ্ট কর্তাদের অভিযোগ, বিগত সরকারে হয়েছে ব্যাপক লুটপাট, দ্রুত সমাধান চান উপদেষ্টা। আপনাদের যে ডিটেইলসগুলো আছে, স্ট্যাটিস্টিক্সটা আছে এবং সেটা কিভাবে করলে জিনিসটা সুন্দর হবে সেটি আমরা আমাদের ক্যাবিনেটে আলোচনা করব। আমন্ত্রণ যমুনা নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি সিরাজ জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। যাত্রাবাড়ী থানার হত্যা মামলার সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে আবারও 5 দিনের রিমান্ড দিলেন আদালত। তাছাড়া তেজগাঁও থানার হত্যা মামলার সাবেক 4 এমপি, সাংবাদিক দম্পতি এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের জামিন আবেদন করা হলেও নামঞ্জুর করেছেন আদালত। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানবো আমার সহকর্মী রাব্বি সিদ্দিকের কাছ থেকে। রাব্বি, যাত্রাবাড়ী ও তেজগাঁও থানায় দায়েরকৃত হত্যা মামলাগুলোর শুনানির ব্যাপারে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি জানেন যে এই যে আসামি যারা সাবেক মন্ত্রী, এমপি, সেই সাথে সাংবাদিক, পুলিশ কর্মকর্তা, এবং এরা কিন্তু এর আগে কয়েক দফায় রিমান্ডে ছিল। কয়েক দফায় বলতে অনেকের কিন্তু 5 দফায় 6 দফায় তারা রিমান্ডে ছিল। এবং এই যে এই রিমান্ডগুলোর পর আবারও তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। এবং এই যে আজকে যেই গ্রেফতার দেখানো হয়েছে সেটি হচ্ছে, আপনি জানেন যে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, তাকে রফিকুল ইসলাম হত্যা মামলা, এই রফিকুল ইসলাম এই 5 জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের একজন শহীদ। রফিকুল ইসলামের পরিবার যাত্রাবাড়ী থানায় বাদী হয়ে মামলা দায়ের করে এবং সেই মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড চায় পুলিশ, যাত্রাবাড়ী থানা পুলিশ, এবং 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এছাড়া তেজগাঁও থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আপনি জানেন যে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি, সেই সাথে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং ফারজানা রূপা, এই প্রত্যেককে তেজগাঁও থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এবং তাদের পক্ষে আইনজীবী ছিল, সে আইনজীবী এর বিরোধিতা করেছে, জামিন চেয়েছে, কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সে জামিনের বিরোধিতা করায় তাদের জামিন নামঞ্জুর হয়েছে এবং তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। তার মানে তারা এর আগেও বেশ কয়েক দফায় তারা রিমান্ডে ছিল বিভিন্ন মামলায়, এবং সবশেষ আজকে আবার তাদেরকে গ্রেফতার দেখানো হলো এবং সেই সাথে নুরুল ইসলাম সুজনকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হলো 5 দিনের। রাব্বি, ধন্যবাদ আপনাকে। পার্বত্য জেলাগুলোয় 72 ঘন্টার সড়ক অবরোধে চলছে দ্বিতীয় দিন। একই সাথে রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। সকাল থেকেই খাগড়াছড়ির পরিস্থিতি থমথমে। এখনও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। বন্ধ গণপরিবহন, ছাড়ছে না দূরপাল্লার বাসও। জেলা শহরের সীমিত পরিসরে চলছে 3 চাকার বাহন। আটকা পড়েছেন সাজেক বেড়াতে যাওয়া পর্যটকরা। বিভিন্ন এলাকায় জনমনের স্বস্তি ফেরাতে যৌথভাবে কাজ করছে শান্তি সম্প্রীতি কমিটি। গত বুধবার রাতে গণপিটুনিতে নিহত মোহাম্মদ মামুনের স্ত্রী সদর থানায় 3 জনের নামে এবং 10 থেকে 12 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। অপরদিকে দীঘিনালার সহিংসতার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
কোনো সমস্যা নেই। আমি আজকে সকালবেলা যেখানে পাহাড়িরা থাকে ওখানে আমি গেছি, ওখানে আমি ওনাদের সাথে কথা বলছি, যথেষ্ট শান্ত আছে, এবং বাঙালিদের সাথেও আমি কথা বলছি, শান্ত আছে, পরিস্থিতি মোটামুটি ভালো। রাঙামাটিতে অবরোধের কারণে বন্ধ যান চলাচল, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পাশাপাশি গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মালিক শ্রমিকদের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। জেলা সদরের প্রশাসনের জারিকৃত 144 ধারা অব্যাহত, তাই বন্ধ দোকানপাটও। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না। শহর জুড়ে টহল অব্যাহত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। পার্বত্য অঞ্চলের বর্তমান অবস্থা সম্পর্কে দর্শক আমরা জানতে চাই। আমাদের খাগড়াছড়ির প্রতিনিধি রিয়াজ রায়হানের সাথে যুক্ত হচ্ছি আমরা। রিয়াজ, আপনি তো খাগড়াছড়িতে রয়েছেন, সড়ক অবরোধের আজ তো দ্বিতীয় দিন চলছে, কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? এরশাদ, পরিস্থিতি অবরোধ যে 72 ঘন্টা অবরোধ তার দ্বিতীয় দিন চলছে এবং এই দ্বিতীয় দিনে অনেকটাই স্বাভাবিক জীবনযাত্রা, কারণ শুধুমাত্র দূরপাল্লার বাস ছাড়া আর সব কিছুই চলাচল করছে। শহরের মধ্যে মানুষ যে তাদের জীবন জীবিকার জন্য বের হওয়া এবং তাদের যে কাজকর্ম রয়েছে দৈনন্দিন, সেটি স্বাভাবিকভাবেই করছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। আর যেখানে মূলত ঘটনাটি, এখানে যেহেতু দুটি ঘটনা, একটি ঘটনা হত্যাকাণ্ড ঘটনা বা পিটিয়ে মারার যে ঘটনাটি সেটি খাগড়াছড়ি শহরে, আবার এটি এর প্রতিবাদে দীঘিনালা যে মিছিলকে কেন্দ্র করে তারপরে দোকান ঘরে বা বিভিন্ন বাজারে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই সব ঘটনা, সেই দুটি ঘটনার কারণেই খাগড়াছড়ি শহর এবং দীঘিনালা শহর দুটি এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে পরিস্থিতি। তবে যেহেতু আসলে এখানে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ এবং বাঙালি সবাই একসাথে বসবাস করেন, সেই কারণে এখন পর্যন্ত কেউ প্রকাশ্যে কোনো কিছু বলছে না। তবে পরিস্থিতি কিছুটা থমথমে এবং কিছুটা স্বাভাবিক, দুটির মাঝামাঝি রয়েছে। কিন্তু মানুষের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রা চলছে। আমরা এখানে সকালে এসে পৌঁছেছি এবং যেটি দেখেছি যে শহরের মধ্যে একেবারেই যে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে এবং যে ছোট ছোট যানবাহন যেগুলো রয়েছে সেগুলো চলছে এবং স্বল্প দূরত্বের যেগুলো সেগুলো চলছে। শুধুমাত্র দূরপাল্লার যেগুলো, বিশেষ করে আন্তঃজেলা যে বাসগুলো রয়েছে বা গণপরিবহনগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে। আর প্রশাসন বলছে তারা চেষ্টা করছেন বিবাদমান যে পক্ষগুলো রয়েছে সব পক্ষের সাথে আলোচনা করে কিভাবে এই পরিস্থিতির যে সম্প্রীতি এবং সৌহার্দ্যের যে পার্বত্য অঞ্চল সেটি আবার যাতে ফিরে আসে বা যাতে কোনো ধরনের অপ্রীতির ঘটনা এর পরবর্তীতে না ঘটে, সেটির জন্যই আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করে যাচ্ছে। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। ঈশ্বরের অন্য রূপ বলা হয় চিকিৎসকদের। জুলাই আন্দোলনের সময় মৃত্যুপুরীতে পরিণত হওয়া হাসপাতালগুলোয় সে রূপেই অবতীর্ণ হয়েছিলেন চিকিৎসকরা। 16 থেকে 5 আগস্ট এই 21 দিনেই রাজধানীর হাসপাতালগুলোয় কমপক্ষে 20,000 মানুষ চিকিৎসা নেন। সহকর্মী আরিফুর রহমান সবুজ তুলে এনেছেন ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা। ছবি তুলেছেন মোহাম্মদ ফারেজ। 18 এবং 19 জুলাই নির্মম বর্বর দিনের সাক্ষী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্সরা। অ্যাম্বুলেন্স, রিক্সা, অটোরিকশা কিংবা ভ্যানে করে হাসপাতালে আসতে থাকে শত শত হতাহত। কারো হাতে পায়ে জখম, মাথায় মুখে রক্তের স্রোত, কারো বুক ভেদ করে গুলি বেরিয়ে গেছে পিঠ দিয়ে। আহতদের চিকিৎসায় এগিয়ে এসেছিলেন ইন্টার্ন এবং ট্রেনি চিকিৎসকরা। আন্দোলনকারীদের চিকিৎসা দিতে গিয়ে সে সময় রোশানলের শিকারও হয়েছেন অনেকে। অ্যাজ এ হোল হিউম্যান বিং হয়ে আমরা এটা আসলে সহ্য করতে পারি না। অ্যাকচুয়ালি এত পরিমাণ আহত, এত পরিমাণ মানে আমরা চেষ্টা করেও কাউকে হয়তো বাঁচাতে পারছি না, কারণ অবস্থা এতই খারাপ ছিল। চিকিৎসা দিতে আসলে চিকিৎসা দিতে দিবে না, কর্মরত যারা সিনিয়র ছিল তারা না করছে যে এখানে চিকিৎসা হবে না বা টোটালি বন্ধ করে দিছে, অ্যালিগেশন দিয়ে দিছে যে যারা চিকিৎসা করতেছে এরা শিবিরের লোক। ঢাকা মেডিকেলের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের বড় একটি অংশ আসে রাজধানীর এই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু এখানে আসার পরেও নানা রকম বাধা আর প্রতিকূলতার মধ্যে পড়তে হয় তাদের। ঠিক সেই সময়েও তাদের পাশে এসে দাঁড়ান এখানকার চিকিৎসকরা। মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি সায়েন্স ল্যাবের হতাহতদের আনা হয়েছিল এখানে। বিভিন্ন রকম ডাক্তারই তো আছে, সবাই তখন একত্রিত হওয়ার চেষ্টা করেছে যে না, আমরা নৈতিক দিক থেকে আমরা আমাদের সেবা দিব। এত মানুষকে আসলে আমরা যে চিকিৎসা দিব, সবাইকে আসলে চিকিৎসা দেওয়ার সুযোগও পাচ্ছিলাম না। একসাথে 8জন 10জন করে রোগী ঢুকতেছে। 18 থেকে 5 আগস্ট রণক্ষেত্রে পরিণত হয়েছিল রামপুরা, বাড্ডা, মহাখালী, উত্তরা। আওয়ামী ভয়ভীতি আর পুলিশের রেইডে অনেক হাসপাতালের গেইটে তখন তালা, বন্ধ ছিল চিকিৎসা সেবা।
পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন দলে ভাগ হয়ে স্পট ভিত্তিক চিকিৎসা সেবায় নামেন অনেকে। তারা হাসপাতাল পর্যন্ত আসতেই বাধার সম্মুখীন হচ্ছিল। পরবর্তীতে আমাদের এখানকার যারা ইন্টার্ন ডক্টররা আছে এবং পোস্ট গ্রাজুয়েশন ট্রেন ডক্টররা আছে, তারা চিন্তা করলো যে আমরা ওদের যেহেতু আসতে সমস্যা হচ্ছে, আমরাই যাই ওদের জন্য কিছু করা যায়। ভয়ভীতির বিপরীতে উত্তরার 7 বেসরকারি হাসপাতালের ভূমিকা ছিল অনন্য। বিনা চিকিৎসায় আহতরা যখন দিশেহারা, মানবতার দ্বার খুলে দিয়েছিলেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ সহ অনেক হাসপাতালেই। এমন পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা ইমার্জেন্সি এবং ক্যাজুয়ালিটি যে ডিপার্টমেন্ট থেকে চিকিৎসা প্রদান করছিলাম, বিশেষত রক্তপাত বন্ধ করার, সে যা এক পর্যায়ে কান্নার দৌড় পড়ে যায়, কারণ হাসপাতালের ভিতরে গুলি হচ্ছে। আমার তাদেরকে আশ্বস্ত করতে হয়েছে, আমি সামনে আছি, তোমরা পিছনে, আমাকে ভেদ করে গুলি তোমাদেরকে টাচ করবে। জুলাই 24-এর শিক্ষা নিয়ে আগামীতে চিকিৎসা সেবাকে যেন রাজনীতির ঊর্ধ্বে রাখা হয়, সেই দাবি চিকিৎসকদের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 3 মাস পর আজ ক্লাস শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানবো আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন সেখানে রয়েছেন। রবিন, ক্লাস তো শুরু হয়েছে, সিনেট ভবনের সামনে রাখা বক্তব্য উপাচার্য কি বললেন? ক্লাস শুরু হয়েছে দীর্ঘদিন পর, দীর্ঘদিন বলতে প্রায় 112 দিন এক হিসেবে, আর অন্যদিকে প্রায় 2.5 মাস সময় পর। 112 দিন এই অর্থে যে ঈদুল আজহা এবং গ্রীষ্মের ছুটির পর বিশ্ববিদ্যালয় যখন খুলেছিল, তখন 1 জুলাই থেকে বলা চলে শিক্ষকদের আন্দোলন প্রথমত শুরু হয়। প্রত্যয় স্কিমের বিপরীতে দাঁড়িয়ে তাদের সেই চলমান আন্দোলনে শিক্ষা কার্যক্রম এক প্রকার স্থবির হয়ে পড়ে। এরপর শিক্ষার্থীদের আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে, যেটি 1 জুলাই থেকে এক প্রকার সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ক্লাস শুরু হয়নি বা ক্লাস চালু হয়নি বা ক্লাসে যোগ দেয়নি শিক্ষার্থীরা। 17 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস বয়কট। তার ফলশ্রুতিতে জুলাই বিপ্লব এবং জুলাই আগস্টের সেই বিপ্লবের পর আজ থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরুর ঘোষণা এবং শিক্ষার্থীদের ক্লাসে ফেরা কার্যক্রম। এই দিনের শুরুতেই সিনেট ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক প্রকার এক ধরনের কর্মসূচি পালন করেছিল। অর্থাৎ দীর্ঘদিন পর ক্লাস শুরুর পর সেই কর্মসূচির অংশ হিসেবেই বলা চলে শুরুতেই এই আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন কর্মসূচি এবং পায়রা ওড়ানো। এবং তারপরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে বক্তব্য রেখেছেন গণমাধ্যমের উদ্দেশ্যে, তিনি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে একেবারে স্বাভাবিক গতি ফিরে আসবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন। কিছু দ্বন্দ্ব তৈরি হয়েছে এই সময়কালে, কিংবা শিক্ষার্থীদের মধ্যেও খানিকটা ট্রমা সৃষ্টি হয়েছিল, সেসবের বিপরীতে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই যেন স্বাভাবিক জীবনযাপনেও ফিরে আসতে পারে, সেই জন্য কিছু উদ্যোগের কথা বলেছেন তিনি। আশা করেছেন সব পক্ষ তাদেরকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যাবতীয় সহযোগিতা করবেন, সেই প্রত্যাশার কথা বলছেন। শিক্ষার্থীদের মধ্যে খানিকটা উৎসব মুখর সেই পরিবেশ এখন বিরাজ করছে, যদিও সেই চাঞ্চল্যময় পরিবেশ এখনও সৃষ্টি হয়নি আজ এই প্রথম দিনে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার, যে দিনে প্রথম বর্ষে কোনো ক্লাস অনুষ্ঠিত হচ্ছে না, যেটি অনুষ্ঠিত হবে 30 সেপ্টেম্বর থেকে। আবারও পরিস্থিতি স্বাভাবিক হবে সেই আশায় ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে রবিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যা মামলার আসামি মাওহুদুল হাসান রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশুলিয়া থানা পুলিশ জানায়, শনিবার রাতে গাজীপুরের হোতাপাড়া থেকে গ্রেপ্তার করা হয় তাকে। 18 সেপ্টেম্বর পিটিও হত্যা করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে শিক্ষাঙ্গনের পরিবেশ। জড়িতদের বিচারের দাবি জানায় সাধারণ শিক্ষার্থীরা। আসামি রায়হানকে দুপুর নাগাদ আদালতে তোলার কথা রয়েছে। চাওয়া হবে 7 দিনের রিমান্ড। পুলিশ জানিয়েছে, জড়িত বাকিদের ধরতেও অভিযান চলছে। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত কমপক্ষে 10 জন। শনিবার রাতে পৌর শহরের চরমুগরিয়া এলাকায় হয় এই ঘটনা। পুলিশ জানায়, এলাকাটিতে 2টি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ। এরই জেরে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হাত বোমার আঘাতে গুরুতর আহত হয় ইকবাল ব্যাপারী। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ। আমার জ্ঞান হওয়ার পরে আমি এরকম ধ্বংসযজ্ঞ আমি চন্দ্রপুরে কখনো দেখি নাই। এই ধ্বংসযজ্ঞের কারণে 20টা দোকান লুটপাট হয়েছে। মসজিদের আমরা ছিলাম, আইসা দেখি সব লোক নিয়ে গেছে। রাজধানীর পল্লবীতে পারিবারিক কলহের জেরে স্ত্রী শামসুন নাহারকে নিজ হাতে
বটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন স্বামী মুখলেসুর রহমান। পরে থানায় গিয়ে মুখলেসুর নিজেই আত্মসমর্পণ করেন। শনিবার শাগুফতা এমএন হাউজিং এর বি ব্লকের একটি বাসায় হয় এই ঘটনা। বিকেল 5টার দিকে পল্লবী থানা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মরদেহ। মুখলেসুর বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, এই ঘটনায় শামসুন নাহারের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মুখলেসুর রহমানের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। তিনি পল্লবীতে স্ত্রী সহ ভাড়া বাসায় বসবাস করতেন। জানা যায় এই দম্পতির একমাত্র কন্যা চাকুরি সূত্রে ঢাকার বাইরে থাকেন।